এই যে জাতিসংঘের যে প্রতিবেদন সেই বিষয়ে আমরা আলাপ করছিলাম এবং এখানে তো নিঃসন্দেহে আপনাদের রাজনৈতিক দল হিসেবে আপনাদেরও অগ্রণী ভূমিকা যেহেতু রাখছিলেন আন্দোলনের ক্ষেত্রে, সুতরাং আপনাদের নেতাকর্মীরাও সেখানে নির্যাতিত হয়েছে এবং হতাহত হয়েছে। সেই বিষয়গুলো নিয়ে একটু বলবেন। এবং গণতান্ত্রিক সরকার বলা হয়ে থাকে, তথাকথিত গণতান্ত্রিক সরকারই এখন বলতে হয় যে সেই জায়গায় আচরণ যেটি ডক্টর একে মতিনুর রহমানও বলছিলেন যে স্বৈর শাসনের কাছ থেকেও আমরা যে আচরণ পাইনি, মানে এরশাদ সাহেবের কথা বলছিলেন, তার চেয়ে বেশি যেটি পেয়েছি, সেই অভিজ্ঞতা আপনাদের কথা শুনবো। জি ধন্যবাদ। ডক্টর মতিনুর যেটা বলেছেন আমি তার সাথে একমত, তবে আমি আরো উচ্ছ্বসিত হতাম উনি যদি এর সাথে আরো পেশাজীবীদের মধ্যে, যেমন শিক্ষকরা, অধ্যাপকরা, সাংবাদিকরা, ইঞ্জিনিয়াররা, চার্টার অ্যাকাউন্ট্যান্টরা, আপনি কোন জায়গায় যাবেন, প্রাইমারি স্কুলের শিক্ষকরা, প্রত্যেকেই অলিগারের এক একজন সদস্য ছিলেন। এবং যে কারণেই গত 15 বছরে বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো শিক্ষক বলতে আমরা যাদেরকে বুঝি, নৈতিক মানসম্মত শিক্ষক যারা, তার প্রশাসনের কোনো অংশ হতে পারেনি, তারা পলিসি মেকিং এ থাকতে পারেনি। আপনার টেক্সট বুক বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, সর্বত্র একই অবস্থা। হেফাজতেরকে কৌমি জননী বলে আমরা অনেক কিছুই দেখেছি এদেশে। কাজে এই মানে আপনার শুধুমাত্র আপনি একটা সেক্টরকে, আর্মিকে বা পুলিশকে বা বিডিআরকে আপনি দায়ী করবেন বা সচিবদের দায়ী করবেন এমন বিষয় না। সম্পূর্ণ, এমনকি মসজিদের ইমাম পর্যন্ত, মসজিদের ইমাম পালিয়ে যাইতো এদেশে, এটাই তো ইতিহাস। যে আলোচনাটা হচ্ছিল সেটা হচ্ছে যে গুম খুন নিয়ে আলোচনা হচ্ছিল। গুম খুনের ইতিহাস যদি বলেন, তাহলে আমি তথ্য থেকে বলছি, সেটা হচ্ছে আমাদের 422 জন বিএনপি নেতা নিহত হয়েছে শুধুমাত্র এই 24-এর আন্দোলনে, জুলাই এবং আগস্টে। আমাদের নেতাকর্মীদের 2276 জনকে ক্রস ফায়ারে নিহত করেছে 2008 থেকে 2024-এর অগাস্ট পর্যন্ত। আমাদের ইলিয়াস ভাই বলেন, কিংবা সালাউদ্দিন আহমেদ স্যার বলেন, কিংবা আপনার চৌধুরী আলম সহ 153 জনকে গুম করা হয়েছে। আমরা সমস্ত ডকুমেন্ট সহ আমাদের দলের পক্ষ থেকে আমরা যেসব অর্গান আছে সেখানে আমরা সেগুলো দাখিল করেছি ইতিমধ্যে। আপনারা জানেন, সাংবাদিক হিসেবে আপনি আরো ভালো জানবেন আমি নিশ্চিত। কিন্তু একটা বিষয় মিডিয়াতে কখনোই আলোচনা হয় না, সেটা হচ্ছে এই গুমের কথা, এই খুনের কথা, এই ক্রসফায়ারের কথা। এটা বলেছে সবচেয়ে বেশি কিন্তু বিএনপি, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বিএনপি, সবচেয়ে বেশি এটা নিয়ে মুখর ছিল বিএনপি। এবং বিএনপি সবসময় গণতান্ত্রিক আচরণ করবারই চেষ্টা করেছে। আমরা টক শোতে অনেককেই চিনি। আমার মনে হয় যে মোস্তাফিজ আমার বন্ধু বড় হবেন, ইয়ারমেট, কারণ আমার বন্ধুদের সাথে তার বিভিন্ন ছবি টবি দেখি, ঢাকা কলেজের আমার সব বন্ধুদের সাথে তাকে প্রায়শই দেখি। তো তাকেও আমরা দেখেছি বিভিন্ন মিডিয়াতে সোচ্চার হতে। কিন্তু আমাদের মতো যদি আরো সরাসরি সোচ্চার হতেন তাহলে ভালো হতো। আমার কাছে মনে হয়েছে আমরা বিএনপির লোকেরা কিন্তু সরাসরি সোচ্চার ছিলাম এই জালিমের বিরুদ্ধে, এই হায়ানার বিরুদ্ধে, এই নিশিরাতের ভোট আয়োজনকারীর বিরুদ্ধে, এই ভোট হরণকারীর বিরুদ্ধে, এই ভারতের সেবাদাসের বিরুদ্ধে, এই গুমখুনের বিরুদ্ধে, এই অনাচারের বিরুদ্ধে, এই অত্যাচারের বিরুদ্ধে, এই অনিয়মের বিরুদ্ধে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা সর্বত কাজ করেছি। কিন্তু মিডিয়াতে সেই জিনিসগুলো কিন্তু খুব যে ভালোভাবে এগুলা আলোচিত হয় বা আলোড়িত হয় এটা কিন্তু আমরা দেখিনি। কারণ আমরা জানি বিএনপি বরাবরই মিডিয়া প্রেমিক। ওই দিন একটা টকশোতে আমি বলছিলাম যে বিএনপি যখন ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা রেখে বলেন যে আমরা রোজার মধ্যে কোনো আন্দোলন দিব না, তখন মানুষ এটাকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে। আবার বিএনপি যখন আমাদের নেতা জনাব তারেক রহমান যখন 5ই আগস্টের পর আমাদের একটা সমাবেশের ডাক দেয়, যার যৌক্তিকতা কিন্তু এখন মানুষ খুঁজে পাচ্ছে। আমার মনে হয় বুদ্ধিজীবী মহল, সুশীল সমাজ, সাংবাদিক সমাজ সবাই এখন খুঁজে পাচ্ছে যে না, কেন সেটার দরকার ছিল। কাজেই আমরা বিএনপির পক্ষ থেকে আমরা মনে করি যে বাংলাদেশে এই যে এখনো যে জিনিসগুলো হচ্ছে, অনিয়ম, অনাচার, আমার মনে হয় সর্বাগ্রে 6 মাস, স্যার যেটা বলেছেন, কর্নেল জাকারিয়াও যেটা বলেছেন, যে সর্বাগ্রে যে জিনিসটি প্রয়োজন সেটি হচ্ছে যে ব্যক্তিগুলো এর সাথে জড়িত তাদের প্রত্যেককে আমার মনে হয় অনতিবিলম্বে এবং পরবর্তী 30 থেকে 45 দিনের মধ্যে আমরা যদি আইনের আওতায় শতভাগ আনতে না পারি, তাদেরকে বিচারের মুখোমুখি করতে না পারি, আমার মনে হয় না এদেশের ভবিষ্যৎ খুব একটা ভালো হবে না। একটা কথা বলে শেষ করছি, শেষ করবেন না আপনি, সংযুক্ত করবেন, আমি বলছি ব্যক্তির দায় বাহিনী নিবে না, এখানে আমার প্রশ্ন আছে। অবশ্যই বাহিনীগুলোকে সেইভাবে, কারণ আমার পরিবার অত্যাচারিত, তো আমার ভাই পুলিশের চাকরি থেকে চলে যাচ্ছে, আমার ভাই বিডিআরের জেল খেটেছে, আমরা পারিবারিক ভাবে অত্যাচারিত। কিন্তু আমার কথা হচ্ছে বাহিনী সেটাই সুসজ্জিত, সুসংগঠিত, সুশৃঙ্খলিত যে বাহিনী তার ব্যক্তির দায় নাই, এবং ব্যক্তির দায় বাহিনীকে নিতে হবে এবং বাহিনীটা সেভাবেই তৈরি করতে হবে। হ্যাঁ, আমি বলছি না যে বাহিনীকে বিচারের আওতায় আনতে হবে, আমি অবশ্যই বলছি যে ব্যক্তির বিচার হোক, কিন্তু বাহিনীগুলোকে ভবিষ্যতে এমন ভাবে তৈরি করতে হবে যে বাহিনীগুলো যেন অন্তত দেশের প্রয়োজনে, সার্বভৌমত্বের প্রয়োজনে, আইন শৃঙ্খলা ঠিক রাখবার প্রয়োজনে তারা যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে।
সেই আশাটুকু বাহিনীর কাছে কিন্তু থাকবে। জি, অসংখ্য ধন্যবাদ। সে বিষয়টি তো রয়েছে, যেটি বিচারের প্রক্রিয়ার কথা বলছেন এখানে, আমরা যেখানে বলছি যে জাস্টিস ডিলাইড জাস্টিস ডিনাইড যেরকম আছে, ঠিক একইভাবে জাস্টিস হারিড জাস্টিস বারিড হয়ে যায়, সেই জায়গায় তো গভর্নমেন্ট হয়তো চিন্তা করেই আগাচ্ছে। আপনার কাছে কি মনে হয়? দেখুন, এটা প্রকাশ্যই বাংলাদেশে কে কি করেছেন গত 15 বছরে প্রত্যেকেই জানেন, কে কিভাবে চলেছেন, কে কিভাবে উঠেছেন বসেছেন। এটার জন্য 6 মাস সময় অনেক বেশি, কিন্তু আমরা ডক্টর ইউনূসকে মনে করি আমাদের দেশে ভালো অনেকগুলো জিনিসের মধ্যে একটা জিনিস হচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি উনি সাকসেস হবেন। আমার মনে হয় ওনাকে আমরা এই জন্যই বিএনপি সময় দিচ্ছেন যে উনি যেন দ্রুত এই কাজগুলো করেন। এবং কারা করেছেন না করেছেন এটা এখন প্রকাশ্যই বাংলাদেশে, সেটা ইউটিউব বলেন, গণমাধ্যম বলেন, রেস্ট্রিক্টেড গণমাধ্যমে যেগুলো আছে সেটা দিয়েও যদি আমরা ধরি, তথ্য প্রমাণ তো হাতের কাছে। এটা সদিচ্ছা দরকার, বিচারের আওতায় তাদেরকে আনতে হবে, জি, না আনলে ধন্যবাদ। দেশে সুবিচার হবে না। জি।